না আমি তো যাইবো না, আমাকে মাথাটা ভালো আছো তো এখনো, আমার কোনো লোকজন নাই যে আমি তাদেরকে টাকা দিয়ে খাওয়াইতে হবে। আমার কোনো বিজনেসম্যান নাই, আমার নিজের বিজনেস নাই, আপনারা সবাই আমাকে চেনেন। হ্যাঁ, আমি দিন আনি দিন খাই লোক, আমার কোনো চাহিদা নেই। আল্লাহ অনেক দিন জীবন দিয়েছে, ভালো আছি, ভালো আছি। বলেন। না 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 এই যে এই প্রকল্পটা যেটা বলেন এটা আমরা বন্ধ করেছি, যতটুকু হয়েছে এটাও ওয়েস্টেজ। এটাও আমি যখন জিজ্ঞেস করলাম যে এটা কেন, ফিজিবিলিটি স্টাডি হয়েছে, না কোনো ফিজিবিলিটি স্টাডি হয়নি। আমার ইচ্ছা হচ্ছে ভাই, আমি হুকুম দিলাম, আমি টপে বসে আছি, এই আমার বাড়ির কাছে একটা ক্যান্টনমেন্ট বানাও, কোন ফায়া কোন আলাউদ্দিনের চেরাগ। এখন আপনি আমাকে জিজ্ঞেস করেন এই ক্যান্টনমেন্ট কী জন্য, তো আমিও আপনাকে জিজ্ঞেস করি ভাই কেন, কী দেখলেন এখানে। প্রশ্ন হচ্ছে যে আমি যদি এখানে বসে আজকে বলি যে ভাই ওইখানে গিয়ে একটা বিল্ডিং বানায় দাও, নৌ মন্ত্রণালয়ের ঝান্ডা গাড়ায় দাও, করবে তো কয়েকজন করে, না স্যার দরকার নেই দরকার নেই, তখন বলে শাট আপ, যদি না করো তাহলে তোমার চাকরি নেই। করা যায়। আমি আরও প্রকল্প আপনাকে বলতে পারি, আপনি একটা কথা বলছেন তো, এই 3টা ক্রুজ শিপ নিয়ে এখন আবার প্রতিদিন বসতে হয় যে ভাই এটা করবো কেটা কি। আবার সুইমিং পুলওয়ালা ক্রুজ শিপ, যখন জিজ্ঞেস করলাম, যখন এখানে আমাকে প্রেজেন্টেশন দিল, তখন আমি জিজ্ঞেস করলাম ফিজিবিলিটি স্টাডি হয়েছে, বলি কিসের ফিজিবিলিটি স্টাডি, মন্ত্রী মহোদয় হুকুম দিয়েছে হয়ে গেছে। আবার যখন বললাম যে মন্ত্রী মহোদয় কি হুকুম দিয়েছে, বলে ও টপের থেকে উপর থেকে বলছে যে 100 কোটি টাকার জিনিস 300 কোটি টাকায় বানাও, 400 কোটি টাকায় বানাও। এগুলো এখন বললে উপর দিকে থুতু মারলে তো আমার গায়ে পড়বে, বিকজ আই টেকেন চার্জ। এই যে আপনার সিমুলেটর, 4টা মেরিন একাডেমির জন্য 4টা সিমুলেটর। এই সিমুলেটররা কেন কেনে না জানেন? দে রিফিউজ টু বাই। এই কমান্ডান্টরা বলছে 200 কোটি টাকার সাথে অ্যাড করো। কথা বুঝতে পারছি। নাহলে আমি কীভাবে সেভ করলাম 100 কত কোটি টাকা, 133 কোটি টাকা কীভাবে সেভ হলো, হাউ। ভাই আপনি কোন দুনিয়াতে আছেন, কবে আসছেন বাংলাদেশে, বাংলাদেশে কবে আসছেন? এরকম প্রশ্ন করতেন গুম হয়ে যেতেন। হ্যাঁ 15 বছর দেখেন নাই। আজকে যে আপনারা আমাকে বা আমাদের সবাইকে ধরে তুলাধনা করতেছেন, আগে বলছেন ডিজিটাল আইনে হয়ে গেল মামলা, তারপরে একদিন রাত্রেবেলা দেখলেন যে আপনার মা বাপ চিৎকার করতেছে, আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না, পুলিশ এগিয়ে গেল, পুলিশ বললো আমরা জানি না, 2জন সাদা চাপড়া সাদা পোশাকে উঠে নিয়ে গেছে, কোথায় গেছে কোনো খবর নেই। তারপরে একদিন খুব ধাক্কাধাক্কি, সবাই মিলে চিল্লাচিল্লি করলো আমাদের জার্নালিস্ট খুঁজে পাচ্ছে না, স্ট্রাইক করবো, এটা করবো ওইটা করবো। তারপরে 1 মাস 1.5 মাস পরে আপনাকে পাওয়া গেলো চোখ বান্ধা অবস্থায়, হাত বান্ধা অবস্থায় রাস্তার পাশে। হয়েছে এদের বিরুদ্ধে শোনেন, না না সরকারে যারা শোনেন এরা হচ্ছে আজ্ঞাবাহক। এখন আপনি আমি নাম বলবো, 10 বছর একজন মন্ত্রী ছিলেন, সে বলছে ছাগল গরু দেখলেই তো দেওয়া যায়। তখন আপনারা কথা বলছিলেন, কয়েকজন বলছেন কয়েকজন, সবাই না। আমি তো আপনাদের সাথে ছিলাম না। তো এই ধরনের লোক যখন বলে, এখন দেখেন আপনি চিন্তা করেন, এই বিদেশে থাকতেছে ভাই 1 বছর হয়ে গেছে, তাদের কোনো চেহারার মধ্যে কোনো দেখছেন? খাওয়া দাওয়া করতেছে, ফুর্তিতে আসে, একবার বেলজিয়ামে থাকে, তারপর লন্ডনে আসে, লন্ডন থেকে নিউ ইয়র্কে যায়, ওই টাকা পাইছে কোথায়? এই দেশে কতজন জমিদারের পোলা পলিটিক্সে আছে আমাকে হাতে গুনে দেখান তো। আমি যখন যেই টাকা বেতন চাকরি শুরু করছি, তখন বেশিরভাগ লোক বিডিও পাইতো না টানতে। এগুলো তো আমরা আমাদের চোখে দেখা পাই। আমার আপনাদের সাথে তো বয়স আমার একটু বেশি, দেখেছি অনেক কিছু, আল্লাহ দেখাচ্ছে। কেন দেখাচ্ছে আই ডোন্ট নো, হয়তো একটা বই লিখবো, এইটুকুই ডিসক্রিমিনেশন। বাট অনেক অপচয় হয়েছে, শুধু এই মন্ত্রণালয় না, মানে সব জায়গায়। আপনি দেখছেন তো ওই দিন ওই প্ল্যানিং মিনিস্ট্রি তো বললো যে অনর্থক এই কতগুলো প্রকল্প, বিশাল বিশাল প্রকল্প তৈরি হচ্ছে, নাথিং, নোবডি নোজ কেন। এখন এগুলো
যখন এগুলো নিয়ে ইনভেস্টিগেশন হওয়া উচিত, হাউ দিস ওয়েস্টেজ অফ দ্য গভর্নমেন্ট মানি। আপনি জানেন না, ওরা অনেক কথা বলতে, এখন তো বলতে আপনাদের সময় নেই, আমারও সময় নেই। দুটো জাহাজ বানিয়েছে, বলে কি প্যাসেঞ্জার ক্যারি। আমি এনাদেরকে পাঠাইলাম, ওই যে আমার অফিসারদের পাঠালাম যে আপনারা বরিশাল যান তো একটা প্রাইভেট লঞ্চে। ওনারা ফিরে এসে বলে স্যার ওইগুলির তুলনাতে এটা কিছুই না, লোহালক্কর। আমি বলছি এইটা যে বানিয়েছে এটা কোন প্যাসেঞ্জার চড়বে এটার মধ্যে, এমনি প্যাসেঞ্জার নাই। প্রাইভেট যে ইয়েগুলো লঞ্চগুলো চলে আপনারা অনেকে চড়েছেন, সেগুলো ফেলে আমার লোহালক্করের মধ্যে কে চড়বে? এইগুলো আপনার এরকম হয়ে আছে, এটা আপনি এখন কী করবেন প্রকল্প? এটা হচ্ছে কি ওই বিল খনন করার একটা প্রকল্প বানিয়েছে। এখন আমি যখন এটা দেখলাম, দেখার পর বললাম যে এখানে বিল খননের কী আছে? এ তো কোনো নো রুট না যে এখানে খনন করতে হবে। দেখলাম যে প্রকল্প টোটাল দেখছেন তো কত টাকার। তো আমি একটু আশ্চর্য হলাম যে এত টাকা দিয়ে কী খনন করতেছে। তো একটা কমিটি তৈরি করলাম, এবং আন্তঃমন্ত্রণালয় কমিটি, নট অনলি এই মন্ত্রণালয়। বললাম যাও ভাই, যাই দাও করতেছে কি। ওখানে যা দেখে কোনো চ্যানেল ট্যানেল নাই, কারো একজনের বাড়ি মহা বড় একজনের বাড়ি যেখানে ক্যান্টনমেন্ট বানাতে পারছে। তো এই 300-400 কোটি টাকা খরচ করতে করা, মানে এটা হরিণ লুট, এক ধরনের লুট যদি আমি বলি। পরে দেখলাম যে যতটুকু হয়েছে তার তো টাকা তাকে দিতে হবে, এবং সেখানে বিলের মধ্যে এমনি ড্রাফট থাকে 4 থেকে 5 মিটার। তার মধ্যে কিসের খনন? আর খনন যতটুকু করেছে এটা মাটি ফালানো নিয়েছে গণ্ডগোল, মাটি গিয়ে আবার আরেক বিলের আরেক কোণায় ফেলে। তো এইসব দেখে আমাকে যে কমিটি বানিয়েছিলাম সেই কমিটি রেকমেন্ডেশন করলো এটা ইউজলেস, এটা বন্ধ করে দেওয়া হোক। সেই সুবাদে এটাকে বন্ধ করা হয়েছে। কিন্তু বন্ধ মানে ওই যে 77 কোটি টাকার কাজ অলরেডি শেষ হয়েছে, টাইম এক্সটেনশন দেওয়া হচ্ছে না, ওই 77 কোটি টাকা আমাকে পে করতে হবে। এটা পুরা নদীতে বসে আপনি যে পানিতে বসা ফেলেন ঠিক এরকম। এই জন্য আমি বললাম যে এই কতগুলো আমার কাছে মনে হলো অনেকগুলো ইউজলেস প্রকল্প কেন নিয়েছে, বিকজ কিছু কিছু লোককে হয়তো বেনিফিট দেওয়ার জন্য নিয়েছে। আদারওয়াইজ কোনো সেন্সিবল লোকের পক্ষে একটা বিল খনন করার, আপনি চ্যানেল বানাবেন বিলের মধ্যে যেখানে কিচ্ছুই যায় না, দেশি নৌকা চলে, আপনার কয়েকটা ট্রলার চলে, তাও বর্ষার লিন সিজনও সেখানে প্রচুর পানি থাকে, পানি তো আটকে আছে, মানে যাচ্ছে না কোথাও। আরও মাঝখানে একটা রাস্তা, মানে ওই রাস্তা দিয়ে তো পানিও যেতে পারে না, একটু বৃষ্টি হলেই সেটা উপরে ওঠে। এটার সাথে ক্যান্টনমেন্টের কোনো কানেকশন নেই। এটা তো আমি যদি মিনিস্ট্রি অফ ডিফেন্সে থাকতাম তাহলে আমি বলতে পারতাম, এখন আমি যাই নাই ডিফেন্সে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আর 61.97 কোটি টাকা এটা রাজস্ব খাতে, যা গত বছর ছিল 1503। বাংলাদেশ শিপিং কর্পোরেশন 269.81 কোটি টাকা এবছর দিয়েছে, যা গত বছর ছিল 141.99, আপনাদের কাছে আছে। স্থলবন্দর তাও টিমে চললেও কিছুটা বেড়েছে, 94.39 কোটি টাকা গত বছর থেকে আপনারা দেখতে পারেন। মংলা বন্দর 18.0 কোটি টাকা, একটু কমেছে, কমার অনেকগুলো কারণ আছে, তারা কিছু কিছু ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, ওখানে কোনো কন্টেনার টার্মিনাল নেই। বিআইডব্লিউটিসি আবার একটা গরিব মানুষের সংস্থা, তারা অন্তত এই বছর 1 কোটি টাকা বেশি আর্ন করেছে, 3 কোটি টাকা। নৌ পরিবহন অধিদপ্তর, তার মধ্যে ডস যেটা বলি আমরা, 71.7 কোটি, যেটা আগে ছিল 64। বিএমএ চট্টগ্রাম, তারা তাদের আয়ের থেকে 4.35, যা আগে ছিল 3 কোটি টাকা। এমএনআই, যেটা ওই যে নাবিকদের প্রশিক্ষণ দেওয়া হয়, সেটা এখন এইমাত্র 1.73 কোটি টাকা কমেছে, আগের থেকে আগে ছিল 1.36। তো মোট যে টাকাটা আমরা দিয়ে মানে এবছর সরকারি কোষাগারে জমা দিয়েছি সেটা হলো 2223.33 কোটি টাকা। আগের গতবার দিয়েছিল 1825.13 কোটি, তার মানে বৃদ্ধি হচ্ছে 21.81 কোটি। এখন আসছি জনবল নিয়োগ, এটা আমি বেশি কিছু বলতে চাই না। মোট নিয়োগ হয়েছে 1035 জন। যেসব প্রকল্প থেকে অর্থ সাশ্রয় হয়েছে, এটা আমি মনে করি একটু আপনাদের হাইলাইট যদি করেন তো খুব ভালো হয়।
আর এটা একটা এক্সাম্পল। মংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে 214 কোটি, বিআইডব্লিউটি এর মিঠামাইন প্রকল্প থেকে 270 কোটি, বিআইডব্লিউ এর পতিদেদার প্রকল্প থেকে 1300 কোটি, মেরিন একাডেমির সিমুলেটর প্রকল্প থেকে 133 কোটি, পায়রা বন্দরের রাবনওয়াল চ্যানেল ড্রেজিং থেকে 563 কোটি। তার মানে 2480 কোটি টাকা সেভ করে সরকারকে ফেরত দেওয়া হয়েছে। খুবই স্মল অ্যামাউন্ট না। যে এবং এই প্রকল্পগুলো যাচাই বাছাই করার জন্য যেগুলো আমি বলেছি, যে প্রত্যেকটি প্রকল্প যেখানে আপনি দেখবেন যে যাচাই বাছাই টাকা কমানো বাড়ানো, এই সব কিছু কিন্তু প্রত্যেকটি আপনার কমিটি করা হয়েছিল, এবং প্রত্যেকটি কমিটির যে রিপোর্ট বান্ধে জাস্ট বই আকারে তৈরি করা আছে, বিভিন্ন মন্ত্রণালয়ে দেওয়া আছে, আমাদের এখানেও আছে। আমার এখানে নমুনা নাই, আপনারা কোনো সময় নমুনাটা দেখতে পারেন। যাই হোক, এটা হচ্ছে মোটামুটিভাবে হাইলাইটগুলো এই মন্ত্রণালয়ের গত 1 বছরের বিবরণ। কিছুই করি নাই, তবে যৎসামান্য করেছি, যেগুলো আপনাদের মাধ্যমে আমি আশা করি আপনারা দেশবাসীর কাছে দিতে পারবেন, কারণ এটা অত্যন্ত এনকারেজিং। একটা মন্ত্রণালয় এভাবে 1 বছরের মধ্যে যে কাজ করতে পারে, তাহলে যারা 5 বছর থাকবেন, আমি আশা করি দিস উইল গো ইনটু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আমি এখানে শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের